আসসালামু আলাইকুম। আচ্ছা, তো আজকে আমরা যে টপিকটা শুরু করব তা হচ্ছে তোমার মাল্টিপল অ্যাক্সেস টেকনিকস। আর শুনতে পাচ্ছ সবাই? একটু কনফার্ম করো। শুনতে পাচ্ছ? জি ম্যাম, শোনা যাচ্ছে। তো মাল্টিপল অ্যাক্সেস টেকনিক্সটা হচ্ছে তোমার যখন মাল্টিপল ইউজার্স একটা কমিউনিকেশন লিংকের রিসোর্স গুলাকে অ্যাক্সেস করবে, ঠিক আছে, তখন এটা মাল্টিপল অ্যাক্সেস টেকনিক্স। তার মানে মাল্টিপল ইউজার যখন একই রিসোর্স ইউজ করে। তো এটার সাথে মাল্টিপ্লেক্সিং, যেমন তোমরা আগে পড়েছো মাল্টিপ্লেক্সিং, তো মাল্টিপ্লেক্সিংও তো অনেকটা ওরকমই, তাই না? যে মাল্টিপল ট্রান্সমিশন, মাল্টিপল চ্যানেল যখন একই কমিউনিকেশন চ্যানেল দিয়ে ট্রান্সমিট করে তখন সেটাকে বলছিলাম মাল্টিপ্লেক্সিং। তো এটার সাথে এটা পার্থক্য কি আমরা এটা দেখবো। আগে দেখি মাল্টিপল অ্যাক্সেস টেকনিকের কাজ কি। মাল্টিপল অ্যাক্সেস টেকনিক whereby many subscribers or local stations can share the use of a communication channel। একটা কমিউনিকেশন চ্যানেলকে যখন মাল্টিপল ইউজার ইউজ করতে পারে, এটাকে বলছে মাল্টিপল অ্যাক্সেস টেকনিক। তো এখানে despite of the fact that their individual transmission may originate from widely different location, এটা হচ্ছে এটা স্পেসিফিক, মানে যে এটা স্পেসিফিকেশন যে এটা ওয়াইডলি ডিফারেন্ট লোকেশন থেকে কমিউনিকেট করতে পারে। তার মানে মাল্টিপল ইউজার্স গুলা যখন ডিফারেন্ট লোকেশন থেকে অ্যাক্সেস পাবে কোন একটা কমিউনিকেশন লিংকে, তখন এটাকে বলছি মাল্টিপল অ্যাক্সেস টেকনিক। Stated in another way, multiple access technique permits a communication resource of the channel to be shared। তার মানে কমিউনিকেশন রিসোর্স গুলা যে একটা চ্যানেলে যে রিসোর্স গুলা থাকে, যেমন টাইম, ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, এগুলাকে যখন শেয়ার্ড বেসিসে তারা ইউজ করতে পারে তখন দিস ইজ কল্ড মাল্টিপল অ্যাক্সেস টেকনিক। আচ্ছা, ডিফারেন্সটা কি মাল্টিপ্লেক্সিং এর সাথে? মাল্টিপ্লেক্সিং এর সাথে ডিফারেন্স হচ্ছে মাল্টিপল অ্যাক্সেস টেকনিক হচ্ছে রিমোট শেয়ারিং অ্যালাউ করে। রিমোট শেয়ারিং বলতে যে আমি ডিফারেন্ট ডাইভার্স লোকেশন থেকে আমি এটাকে অ্যাক্সেস করতে পারছি, দিস ইজ রিমোট শেয়ারিং। বাট মাল্টিপ্লেক্সিং এর ক্ষেত্রে রিমোট শেয়ারিংটা পসিবল না, ওটা হচ্ছে লোকাল শেয়ারিং। তার মানে লোকাল যারা ইউজার্স তারাই শুধু এটাকে অ্যাক্সেস করতে পারে, ঠিক আছে। তো this is the multiple access refers to the remote sharing of communication channel such as satellite or radio channel। স্যাটেলাইট বা রেডিও চ্যানেলকে আমরা ডিফারেন্ট ডাইভার্স লোকেশন থেকে কিন্তু অ্যাক্সেস করা যায়। তো এটাকে আমরা তাহলে বলছি মাল্টিপল অ্যাক্সেস টেকনিক। এই যে হাইলি ডিসপার্স লোকেশন থেকে এটাকে ইউজাররা অ্যাক্সেস করতে পারবে। অন দ্য আদার হ্যান্ড, মাল্টিপ্লেক্সিং রেফার টু শেয়ারিং অফ আ চ্যানেল সাচ এস টেলিফোন চ্যানেল by users confined to a local site। মানে লোকালি তারা শেয়ার করতে পারে। মাল্টিপ্লেক্সিং হচ্ছে কোন একটা টেলিফোনের লিংককে, যেমন ধরো কানেক্ট বিভিন্ন ইউজাররা শেয়ার করে, যেমন ধরো আমরা পিসিএম দেখেছি যে ডিজিটাল চ্যানেল, যেটা একটা চ্যানেল হচ্ছে একটা পিসিএম, ঠিক আছে। যদি আমরা এটা টিডিএম শেয়ারিং করি তাহলে কি করতে পারি, 24টা চ্যানেল যদি এরকম পিসিএম একসাথে করি বা 32টা চ্যানেল করি, তাহলে 32 দিয়ে মাল্টিপ্লাই করে আমরা একটা চ্যানেলে ব্যান্ডউইথ বের করছিলাম, তাই না? তো এরকম যদি 32টা ইউজার টাইম শেয়ার বেসিসে এটাকে ইউজ করে, তাহলে আমি বলছি 32টা পিসিএম চ্যানেল মাল্টিপ্লেক্সিং হলো। ওগুলো আছে লোকালি কানেক্টেড যে টেলিফোন লাইনস গুলা এইভাবে কাজ করে, ঠিক আছে। কিন্তু মাল্টিপল অ্যাক্সেসে যেটা হচ্ছে যে ডাইভার্স লোকেশন, ডিসপার্স লোকেশন থেকে এটাকে শেয়ার করতে পারছে। আরেকটা ডিফারেন্স কি? আরেকটা ডিফারেন্স হচ্ছে ইউজার রিকোয়ারমেন্টস আর অর্ডিনারি ফিক্সড মাল্টিপ্লেক্সিং এর ক্ষেত্রে। তার মানে একটা পিসিএম এর জন্য 64 কেবিপিএস একটা ইউজারের জন্য অ্যালোকেট করা হলো, ঠিক আছে। তাহলে ইউজারের রিকোয়ারমেন্টটা কি ফিক্স, তার জন্য ওই অ্যালোকেটেড ফ্রিকোয়েন্সিটা 64 কেবিপিএস দেওয়া হলো, এর বেশি কিন্তু সে ইউজ করতে পারছে না। In contrast, in a multiple access system, user requirements can change dynamically with time। তার মানে এটাতে কি হচ্ছে, ইউজারদের রিকোয়ারমেন্টও চেঞ্জ হতে থাকে ডাইনামিক্যালি, তার মানে বারবার চেঞ্জ হতে পারে। যেমন তোমাদের স্মার্টফোনের ক্ষেত্রে তোমরা কি করো, আমাদের ডিফারেন্ট রিকোয়ারমেন্টস আছে। আমরা কখনো ডাটা কমিউনিকেট করছি, আমরা কখনো অডিও কমিউনিকেশন করছি, আবার কখনো ভিডিও শেয়ারিং করছি, রাইট? তো সেই ক্ষেত্রে আমার তো একই রিকোয়ারমেন্ট না, আমার ব্যান্ডউইথ রিকোয়ারমেন্ট ডিফারেন্ট, রাইট? তো সেই ক্ষেত্রে প্রত্যেক মুহূর্তে ডাইনামিক্যালি এটা চেঞ্জ হচ্ছে আমার রিকোয়ারমেন্টটা, সার্ভিস রিকোয়ারমেন্টটা। তার মানে কি, এর জন্য আমার অ্যাক্সেসিবিলিটি থাকতে হবে। তো আমি যদি চাই যে আমি
আমি একটা আমাকে চ্যানেল অ্যালোকেট করা হলো 64 kbps ভয়েস চ্যানেল। তো ওটা দিয়ে তো আমি ডাটা পাঠাতে পারবো না, ওটা দিয়ে আমি ভিডিও কনফারেন্সিং করতে পারবো না। তাহলে ওইটা কিন্তু আমাকে ওই রিসোর্সটা দিয়ে আমি অ্যাক্সেসটা পাবো না, ডিফারেন্ট সার্ভিস রিকোয়ারমেন্টস এর জন্য যে অ্যাক্সেসটা দরকার। তো এটার মধ্যে সেই প্রভিশন গুলা থাকতে হবে। In which case provisions are necessary for dynamic channel allocation. তার মানে ডিফারেন্ট টাইপস অফ যে আমি আমার রিকোয়ারমেন্ট বা আমার সার্ভিস রিকোয়ারমেন্ট সে ফুলফিল করার জন্য প্রভিশন থাকতে হয়। তো মাল্টিপল অ্যাক্সেসে সেটা থাকে। মাল্টিপল অ্যাক্সেস টেকনিক্স গুলা কি করে, ওয়াইড স্পেকট্রাম বা স্প্রেড স্পেকট্রামটা তোমার শেয়ার করে। মানে এই টেকনিক্স গুলা নরমালি হয় স্প্রেড স্পেকট্রাম টেকনিক্স, তার মানে অনেক ওয়াইড রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি তারা সাপোর্ট করে। তো দুইটা পার্থক্য আমরা পেলাম যে মাল্টিপল অ্যাক্সেস হচ্ছে ডিফারেন্ট লোকেশন থেকে ইউজারকে অ্যাক্সেস দেয়, আর কি করে মাল্টিপল অ্যাক্সেস সিস্টেম হচ্ছে তোমার ডিফারেন্ট সার্ভিস রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারে, কারণ এটা ওয়াইড রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি অ্যাক্সেস দেয়। আর এখানে কি হচ্ছে, তার মানে রিসোর্সের ক্ষেত্রে সে প্রভিশনটা তার ক্ষেত্রে আছে। মাল্টিপ্লেক্সিং এ ওয়াইড রেঞ্জ অফ তোমার মাল্টিপ্লেক্সিং তোমার লোকাল শেয়ারিংটা অ্যালাউ করে, এবং এটার ক্ষেত্রে রিকোয়ারমেন্টসটা ফিক্স। ঠিক আছে, ইউজারের রিকোয়ারমেন্টটা ফিক্স। এই দুটা পার্থক্য। আর মাল্টিপল অ্যাক্সেস টেকনিক্স গুলোর মধ্যে কি কি আছে, কি কি ধরনের শেয়ারিং হতে পারে? ফ্রিকোয়েন্সি শেয়ারিং হলে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, টাইম শেয়ারিং হলে টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, স্পেস ডিভিশন। তার মানে কি শেয়ার করা হচ্ছে তার উপর বেসিস করে এটাকে চারটা টাইপসে ভাগ করা যায়। আচ্ছা, তো এই ফ্রিকোয়েন্সিটাই কিন্তু তখন কি হয় যে ইউজারের আইডেন্টিটির মতো হয়ে যায়। ঠিক আছে, ডিফারেন্ট আইডেন্টিটি। ফ্রিকোয়েন্সি তোমার যেমন ফ্রিকোয়েন্সি শিফট কিং এ আমরা দেখেছি, বা বিভিন্ন যে আমরা যখন ফ্রিকোয়েন্সি শিফট কিং বা অ্যামপ্লিটিউড শিফট কিং করি, যখন যেটা করি সেটার ক্ষেত্রে কিন্তু এটা তার আইডেন্টিটিতে পরিণত হয়। তো ফ্রিকোয়েন্সি ডিভিশনেও তোমার একটা চ্যানেলের জন্য আইডেন্টিটি হচ্ছে তার ফ্রিকোয়েন্সিটা, টাইম ডিভিশনে টাইমটা তার আইডেন্টিটি, কোড ডিভিশনে একটা কোড অ্যালোকেট করা হয়, স্পেসের ক্ষেত্রে স্পেসটা শেয়ার করা হয় ডিফারেন্ট লোকেশনে। যেমন ধরো আমাদের এই ওয়্যারলেস কমিউনিকেশনে যখন মোবাইল কমিউনিকেশন আমরা ইউজ করি, সেলুলার নেটওয়ার্কে কি করা হয়, আমাদের লোকেশন গুলাকে ডিভাইড করে দেওয়া হয়, যে ডিফারেন্ট লোকেশন থেকে ডিফারেন্ট ইউজার যখন অ্যাক্সেস নিচ্ছে তার লোকেশন ওয়াইজ তাকে আলাদাভাবে আইডেন্টিফাই করা যায়। ফ্রিকোয়েন্সি ডিভিশনে কি হচ্ছে, দেখো ফ্রিকোয়েন্সিটা শেয়ারিং হয়। এটা যদি থ্রি ডাইমেনশনাল প্লটে দেখো, এটা টাইম, এটা পাওয়ার, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। এখানে চেঞ্জ হচ্ছে কি, তাহলে ইউজার ওয়াইজ চেঞ্জ হচ্ছে শুধু ফ্রিকোয়েন্সিটা, আর বাকি দুইটা ফিক্স, টাইম ফিক্স, পাওয়ারও ফিক্স। ঠিক আছে, শুধু ফ্রিকোয়েন্সিটা ডিফারেন্ট ইউজার শেয়ার করছে। টাইম ডিভিশনে কি, টাইমটা ডিফারেন্ট ইউজার শেয়ার করছে, টাইমটা এখানে ডিফারেন্ট ইউজাররা শেয়ার করতে পারে। আর এটাতে দেখো কোড ডিভিশনে পাওয়ারটাই আলাদা করে অ্যালোকেট করা হচ্ছে, ডিফারেন্ট পাওয়ার ডিফারেন্ট ইউজারকে অ্যালোকেট করা হচ্ছে। মানে পাওয়ার দিয়ে এখানে বোঝাচ্ছে কোড। আমরা যেমন ধরো কোয়ান্টাইজেশনে কি করি, আমরা কোড দিয়ে কোডিং করে দিই, এনকোডিং করে দিই, তাই না? এক একটা এনকোডেড সিগন্যাল হচ্ছে এক একটা অ্যামপ্লিটিউড বা পাওয়ার মিন করে, তাই না? তো এখানেও সেম, এখানে এমন করে তোমার পাওয়ারটা আলাদা আলাদা করে দেওয়া হয় ইউজারকে, ডিফারেন্ট ইউজার ডিফারেন্ট পাওয়ার অ্যালোকেটেড করা হয়, যেটাকে বলে কোড ডিভিশন। মানে কোড দিয়ে দেওয়া হয়, ডিফারেন্ট কোড দিয়ে দেওয়া হয় ইউজারকে। স্পেস ডিভিশনে কি করে, স্পেস ডিভিশনে লোকেশনটাকে ডিভাইড করে, মোবাইল ধরো এই যে মোবাইল ইউজার, এগুলো MS1 MS2 এগুলো হচ্ছে মোবাইল ইউজার। তাহলে আমি কি করছি, এখানে স্পেসটাকে শেয়ার করে দিচ্ছি, এরা তো মোবাইল, সো ডিফারেন্ট লোকেশনে আছে তারা। লোকেশন ধরে পুরাটা যদি একটা আমার এরিয়া হয়, এটাকে আমি ডিভাইড করে দিতে পারবো এক একজন ইউজারের জন্য। তাহলে এটাকে আমরা যে সেলুলার নেটওয়ার্কে কি ডিফারেন্ট সেলে ডিভাইড করে দেওয়া যায় স্পেসটাকে, তো এটাকে বলে স্পেস ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। ওকে, ওকে, তাহলে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস কি, যখন সাবনেটস অফ ফ্রিকোয়েন্সিস আর অ্যালোকেটেড টু ডিফারেন্ট ইউজার্স। সাবনেটস মানে কি, একটা নির্দিষ্ট ব্যান্ড অফ ফ্রিকোয়েন্সি তাকে দেওয়া হচ্ছে, এক একজন ইউজারকে ডিফারেন্ট ইউজারকে অ্যালোকেট করা হয় কন্টিনিউয়াস টাইম বেসিসে। তার মানে টাইম হচ্ছে ফিক্স, টাইমটা চেঞ্জ হচ্ছে না, কন্টিনিউয়াসলি দেওয়া হবে।
কন্টিনিউয়াসলি দেওয়া হবে ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি। ওকে, আর ইন অর্ডার টু অ্যাভয়েড দ্য ইন্টারফারেন্স কি করা হয়, এগুলো আমরা যেমন আগেও দেখেছি যখন আমরা অঙ্ক করেছিলাম মাল্টিপ্লেক্সিং এ, কি করা হয় অ্যাডজাসেন্ট চ্যানেল ব্যান্ডস গুলোর মধ্যে গার্ড ব্যান্ড ইউজ করা হয়। ঠিক আছে, in order to avoid interference between the adjacent channel, guard bands are used as buffer zone. দুইটা ফ্রিকোয়েন্সি যদি আমি পাশাপাশি আমি যদি ফ্রিকোয়েন্সি 1 2 3 4 এরকম করে ডিফারেন্ট ইউজারকে দেই, তাহলে এই ফ্রিকোয়েন্সিগুলোর মধ্যে কি হয় ব্যান্ড গ্যাপ থাকে, ওটাকে বলে গার্ড ব্যান্ড। এটা কেন করা হয়, অ্যাভয়েড ইন্টারফারেন্সটা অ্যাভয়েড করার জন্য, যাতে একটার সাথে আরেকটা ওভারল্যাপিং হয়ে না যায়। এবং আরেকটা কারণ হচ্ছে ফ্রিকোয়েন্সিগুলো যাতে সেপারেটলি আবার আমি ডিটেক্ট করতে পারি। ঠিক আছে, গার্ড ব্যান্ডস আর অলসো নেসেসারি টু সেপারেট ইউজার্স উইথ আইডিয়াল ফিল্টার্স। রিসিভার এন্ডে কি হয়, রিসিভার এন্ডে আমরা আবার ফিল্টার ইউজ করি, তাই না, ফ্রিকোয়েন্সিগুলোকে আলাদা আলাদা ভাবে ডিটেক্ট করার জন্য। তো ওই ডিটেক্টর সাইডে গার্ড ব্যান্ডটা কি তোমার সুবিধা হয়, যাতে তোমার সহজে আইডিয়াল ফিল্টার দিয়ে এই ইউজারগুলোকে আলাদা আলাদা করে সেপারেট করা যায়। আচ্ছা, টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেসে কি হয়, এটাতে টাইম ডিভিশন হচ্ছে, টাইমটা অ্যালোকেট ডিফারেন্ট ইউজারকে ডিফারেন্ট টাইম অ্যালোকেট করা হবে। Each user is allocated the full spectral occupancy. Spectral মানে কি ফ্রিকোয়েন্সি, তার মানে এখানে ব্যান্ডউইথ সে ফুল স্পেকট্রামটাই পাবে, ব্যান্ডউইথ বা ফ্রিকোয়েন্সিটা সে ফুল অ্যাক্সেস পাবে, বাট এখানে কি শেয়ার করবে সে শর্ট ডিউরেশন অফ টাইম, তার মানে টাইমটাকে শেয়ার করবে সে শেয়ার বেস, এটা অনলি ফর আ শর্ট ডিউরেশন অফ টাইম কল দ্য টাইম স্লট, তার মানে তাকে টাইম স্লট দেওয়া হবে। ধরো 10টা থেকে 11টা একজন ইউজার, আরেকজন 11টা থেকে 12টা, এরকম করে টাইমটাকে শেয়ার করে তারা ইউজ করবে। এই ক্ষেত্রে আবার গার্ড টাইম হতে পারে, এখানে যেমন গার্ড ব্যান্ড, এখানে গার্ড টাইম। টাইম দুইটার মাঝখানে যে টাইম গ্যাপ দিয়ে দিবে, ধরো যেমন তোমাদের ক্লাসে মাঝখানে যদি 5 মিনিট ব্রেক দেওয়া হয়, তো এটা হচ্ছে টাইম গ্যাপ বলতে পারো, দুইটা ক্লাসের মাঝখানে গার্ড টাইম। গার্ড টাইমের সুবিধা কি, যে একটার সাথে আরেকটা ইন্টারফেয়ার করবে না। ধরো গার্ড টাইম না থাকলে অনেক সময় কি হয়, আমার ক্লাসটা শেষ হলো, সাথে সাথে আরেকজন টিচার ঢুকে গেছেন, বা আমার 1 মিনিট দেরি হলো আরেকজন টিচার এসে অপেক্ষা করবেন, ওভারল্যাপিং হয়ে গেল না, তো এতে কি হয় ইন্টারফারেন্স হচ্ছে। তো দ্যাটস ওয়াই কি দরকার, একটা গ্যাপ দরকার, গার্ড টাইম দরকার, মানে মাঝখানে তোমার 5 মিনিট ব্রেক থাকলে কি হতো, এটা হয় না। ঠিক আছে, এটা হয় না যে আরেকজন টিচার ক্লাস নিচ্ছে, তার মধ্যে একজন টিচার এসে হাজির হয়ে অপেক্ষা করছেন। এটা সেফটিটা মানে সেফ একটা টাইম থাকলো, বা তোমাদেরও একটা রিল্যাক্সেশন টাইম থাকে, এইটাই আর কি। The guard times are also inserted between assigned time slots to avoid interference. আচ্ছা, কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস কি, এক্ষেত্রে তোমার প্রত্যেক ইউজারকে আলাদা আলাদা কোড দেওয়া থাকে। ঠিক আছে, the same bandwidth is occupied to all users and however they are all assigned separate codes. ব্যান্ডউইথটা পুরো অ্যাক্সেস পাবে, পুরো ব্যান্ডউইথ পাবে, কিন্তু সেপারেট কোড ইউজ করে, তার মানে কোডটা এখানে তার আইডেন্টিফিকেশন হিসেবে কাজ করছে। ঠিক আছে, আমি ফুল ব্যান্ডউইথটাই আমি অ্যাক্সেস পাবো, বাট আই উইল ইউজ ডিফারেন্ট কোডস। ঠিক আছে, সেপারেট কোড ইউজ করব which differentiates them from each other. ঠিক আছে, স্পেস ডিভিশন হচ্ছে SDMA serves different user by using spot beam antenna. এই যে এই ধরনের অ্যান্টেনার কথা বলছে, যদি অ্যান্টেনাটা সিগন্যাল পাঠায়, সেম সিগন্যালটা কিন্তু ডিফারেন্ট ইউজাররা শেয়ার করে ইউজ করতে পারছে, কারণ কি তাদের স্পেস কিন্তু ডিফারেন্ট, সে একটা নির্দিষ্ট স্পেসে আছে, সে একটা আলাদা স্পেসে আছে, সে একটা আলাদা, তাহলে তার স্পেসটা হচ্ছে তার আইডেন্টিটি, বাট সেম ফ্রিকোয়েন্সি সে ইউজ করতে পারবে, তাই না। এই ইউজারগুলো কিন্তু সেম ফ্রিকোয়েন্সি ইউজ করতে পারবে, আবার ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি ইউজ করতে পারবে, এতে কোনো সমস্যা হচ্ছে না। SDMA serves different users by using spot beam antenna. These areas may be served by the same frequency or different frequencies. ঠিক আছে, however for limited co-channel interference এখানেও কিন্তু আবার কি এই যে গার্ড টাইম গার্ড ব্যান্ডের মতো ব্যাপার আছে এখানে, এটার মধ্যেও আমরা কিন্তু co-channel interference-কে অ্যাভয়েড করার জন্য কি করব, সেল টু সেল একটু ডিফারেন্স রাখবো, তার মানে লোকেশনগুলোকে যে আমি সেলে ডিভাইড করব, এটা একটা সেল, এটা একটা সেল, তাই না, এই সেলগুলোর মধ্যে একটু গ্যাপ রাখতে হবে। ঠিক আছে, গ্যাপ রাখতে,
হবে, এই গ্যাপটা থাকলে কি হবে, কো চ্যানেল ইন্টারফারেন্সটা হবে না। It is required that the cells be sufficiently separated. সেলস গুলো সাফিসিয়েন্টলি যদি সেপারেটেড থাকে, তার মানে মাঝখানে একটু গ্যাপ দিয়ে দিয়ে যদি সেপারেট করা হয়, আলাদা সেলে ভাগ করা হয়, যেমন এটা একটা সেল, এটা একটা সেল, এরকম করে যদি ভাগ করা হয়, তাহলে মাঝখানে কিছু গ্যাপ দিয়ে ভাগ করলে যেটা হবে কো চ্যানেল ইন্টারফারেন্স হবে না, বা লিমিটেড কো চ্যানেল ইন্টারফারেন্স হবে। ঠিক আছে, দিস লিমিটস দ্য নাম্বার অফ সেলস। এতে কি হবে আবার, যে সেল যদি আমি দিলাম, এখানে একটা সেল, মাঝখানে একটু গ্যাপ দিয়ে আবার আরেকটা সেল, ওকে, তাহলে কি হবে, আমার সেলের জন্য তো জায়গা কমে যাচ্ছে, তাহলে আমার সেল নাম্বারও কমে যাবে। ঠিক আছে, মাঝখানে যে গ্যাপ গুলো চলে যাচ্ছে, যার কারণে নাম্বার অফ সেলসটাও কমে যাবে। ইট লিমিটস দ্য নাম্বার অফ সেলস in a region. A region can be divided and hence limits the frequency reuse factor. Frequency reuse কি জিনিস? ফ্রিকোয়েন্সি ইউজ হচ্ছে যে এই যে একজন ইউজার, ঠিক আছে, সে একটা ফ্রিকোয়েন্সি ইউজ করছে ধরো f1, ঠিক আছে, এখন এখান থেকে চলে গেল এখানে, এই ইউজারটাই ধরো, এই ইউজারটা মুভ করতে করতে অন্য একটা লোকেশনে চলে আসছে, এবং এই লোকেশনে তাকে আবার ফ্রিকোয়েন্সি f2 দেওয়া হলো, সে এখন ফ্রিকোয়েন্সি চেঞ্জ করবে, আরেকটা ফ্রিকোয়েন্সিতে কমিউনিকেট করছে। এখন এই মোবাইল ইউজার 1 যখন এখানে চলে আসলো, তখন তার স্লটটা কিন্তু ফাঁকা হয়ে গেল। ঠিক আছে, যখন আমি ফ্রিকোয়েন্সি সুইচ করলাম, তখন আমার স্লটটা কিন্তু ফাঁকা হয়ে গেছে, আমি এখন ফ্রিকোয়েন্সি 1 এর জায়গায় ফ্রিকোয়েন্সি 2 ইউজ করতেছি, তাহলে ফ্রিকোয়েন্সি 1 তো ফাঁকা, তাহলে ফ্রিকোয়েন্সি 1 আরেকজন ইউজার ইউজ করতে পারবে। ঠিক আছে, এইটাকে বলে ফ্রিকোয়েন্সি রিইউজ। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি রিইউজ করতে পারে যখন আমি আমার ফ্রিকোয়েন্সিটা আরেকজন ইউজার ইউজ করতে পারছে, দ্যাট ইজ কল্ড ফ্রিকোয়েন্সি রিইউজিং। এটা কি বলেছে, এটাও লিমিটেড হয়ে যাবে যখন আমার সেল নাম্বার কমে যাচ্ছে। সেল নাম্বার কমে গেলে কি হবে, এখানে যদি সেল নাম্বার কম থাকে, আমার ফ্রিকোয়েন্সি রিইউজও কম হবে। ধরো এক একটা সেল যদি ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিতে হয়, হ্যাঁ, ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিতে হয়, তাহলে কি হচ্ছে, সেল নাম্বার কমে গেছে, তাহলে আমার ফ্রিকোয়েন্সি রিইউজিং ও কমে যাবে, তার মানে আমার ফ্রিকোয়েন্সি সুইচিং যদি কম হয়, তাহলে আমার ফ্রিকোয়েন্সি রিইউজও আলটিমেটলি লিমিটেড হয়ে যাচ্ছে। তো ফ্রিকোয়েন্সি রিইউজিং কমে গেলে সুবিধাও আছে। সুবিধা যেটা, যে এই যে ফ্রিকোয়েন্সি রিইউজ করার সময় কিছু ইন্টারাপশন হতে পারে বা ইন্টারফারেন্স হতে পারে, ওই সময়টাতে নেটওয়ার্কের সমস্যা হতে পারে বা কমিউনিকেট করতে সমস্যা, কিছু গ্যাপ তো থেকে যায়, তাই না, সুইচিং টাইমটা, তো ওই জিনিসটা কম হয়। ঠিক আছে, এই হচ্ছে 4 ধরনের আমার মাল্টিপল অ্যাক্সেস টেকনিক্স। তো এটা আমরা ইন ডিটেইল এখন কয়েকটা সিস্টেম সম্বন্ধে পরিচিত হব। এই মাল্টিপল অ্যাক্সেস টেকনিক্স আমি কি বলেছিলাম, যে তারা ইউজারের যে ডিফারেন্ট রিকোয়ারমেন্টস সেটাকে ফুলফিল করতে পারে। তার মানে তার ডিফারেন্ট রিকোয়ারমেন্টস হতে পারে, তার একবার হয়তো অডিও কমিউনিকেট করতে হবে, একবার ডাটা শেয়ার করতে হবে, একবার অন্য কিছু শেয়ার করতে, বা ভিডিও অ্যাক্সেস লাগবে, তাই না, তখন কি এই ক্ষেত্রে কি প্রভিশন থাকতে হবে। প্রভিশন থাকলে হবে, তার মানে কি আমার ব্যান্ডউইথে সে প্রভিশনটাও থাকতে হবে, যে আমি ডিফারেন্ট ব্যান্ডউইথ আমি ইউজ করতে পারবো। একজন সিঙ্গেল ইউজার আমি ডিফারেন্ট ব্যান্ডউইথ রিকোয়ারমেন্ট আমার থাকতে পারে। তা সেটার ক্ষেত্রে কি আমার স্পেকট্রামটা স্প্রেড স্পেকট্রাম হতে হবে, তার মানে আমার অ্যাক্সেসিবিলিটি থাকতে হবে, আমার আমার এটাতে অ্যাক্সেস থাকতে হবে। তো এটাকে আমি যখন বলছি স্প্রেড স্পেকট্রাম মাল্টিপল অ্যাক্সেস টেকনিক, তার মানে আমি মাল্টিপল অ্যাক্সেসও করতে পারবো। মাল্টিপল অ্যাক্সেস মানে তো ডিফারেন্ট ইউজার সেম চ্যানেল বা ট্রান্সমিশনটাকে শেয়ার করতে পারে, বাট ওখানে আরেকটা কি সুবিধা, যে আমার স্প্রেড স্পেকট্রামও থাকতে হবে। তার মানে আমি ডিফারেন্ট সার্ভিস রিকোয়ারমেন্ট যে আমার, তার জন্য যে প্রভিশনটা, সেটা হচ্ছে এই স্প্রেড স্পেকট্রাম। ঠিক আছে, তার মানে আমি যে শুধু সার্ভিস রিকোয়ারমেন্ট অনুযায়ী চেঞ্জ হয়ে যাব তা না, ওই অ্যাক্সেসটা তো আমাকে অ্যাভেলেবল রাখতে হবে। তাহলে এই পুরো সিস্টেমটাকে কি বলা হচ্ছে আলটিমেটলি, স্প্রেড স্পেকট্রাম মাল্টিপল অ্যাক্সেস টেকনিক। ঠিক আছে, এখান থেকে এই নামটা আসছে। মাল্টিপল অ্যাক্সেস টেকনিকের সাথে এটা কিন্তু অবশ্যই জরুরি, স্প্রেড স্পেকট্রাম। এখন আমরা দেখি ন্যারো ব্যান্ড স্প্রেড স্পেকট্রাম টেকনিকের মধ্যে পার্থক্যটায় কিছু ডিফারেন্স আর কি, বেসিক ডিফারেন্স একটু দেখি। এগুলো তোমরা জানো, অলরেডি পড়েছো, ফ্রিকোয়েন্সি মডুলেশন, এম মডুলেশন ইত্যাদি ইত্যাদি পড়েছো। তো ওগুলা থেকেও ধারণা হয়েছে অনেকটা, ব্যান্ডউইথ বা স্প্রেড হবে কখন তোমার অনেক হিউজ ব্যান্ডউইথ সাপোর্ট করে, ওয়াইড ব্যান্ডের ক্ষেত্রে ব্যান্ডউইথ বেশি থাকে,
এগুলা তোমরা অলরেডি জানো কিছু কিছু জিনিস। একটু অপেক্ষা। আচ্ছা, এখন ন্যারো ব্যান্ড আর স্প্রেড স্পেকট্রাম সিগন্যালের মধ্যে ডিফারেন্স কি? Both the narrowband spread spectrum signals can be understood easily by observing their frequency spectrum. প্রথমেই দেখি ফ্রিকোয়েন্সি স্পেকট্রামটা কি। এটা অবশ্যই ন্যারোব্যান্ড বোঝাই যাচ্ছে যেহেতু ব্যান্ড ফ্রিকোয়েন্সির রেঞ্জটা কম। এটা স্প্রেড স্পেকট্রাম, এখানে ফ্রিকোয়েন্সি রেঞ্জটা বেশি, তাই না? যে সাপোর্ট করছে সে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, আর এটাতে সাপোর্ট করছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত। তাহলে এটা ন্যারো ব্যান্ড। এটা ন্যারো ব্যান্ডে দেখো পাওয়ারটা শার্প, এখানে স্প্রেড স্পেকট্রামে পাওয়ারটা কি হয়ে গেছে, একটু ফ্ল্যাট হয়ে গেছে, রাইট? তো এগুলোই বেসিক ডিফারেন্স। আমরা একটু দেখি কি কি আছে, এটা ফিচারস গুলা দেখি, ঠিক আছে? তো এই স্পেকট্রামের ছবিগুলো থেকে যেটা গেস করা দেখা যাচ্ছে সেখান থেকে আমরা এই কনক্লুশন গুলাতে আসতে পারি। ন্যারো ব্যান্ড সিগন্যাল হ্যাভ দ্য সিগন্যাল স্ট্রেংথ কনসেন্ট্রেটেড। এটা কি কনসেন্ট্রেটেড না, একটা নির্দিষ্ট ব্যান্ডের মধ্যেই ফুল পাওয়ারটাই পাবো। অল্প একটু ব্যান্ডউইথ, এটুকুর মধ্যে আমাকে ফুল পাওয়ারটা আমি অ্যাক্সেস পাচ্ছি, মানে ফুল আমার পুরো পাওয়ারটা আমি এখানে পাবো। আর এখানে যেহেতু পাওয়ারটা আমার পুরো রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সির মধ্যে ছড়িয়ে দিতে হচ্ছে, পাওয়ারটা তো ফিক্স, সো আমার এটা একটু ফ্ল্যাট হয়ে যাচ্ছে। তাহলে ন্যারো ব্যান্ডে কি হচ্ছে, সিগন্যাল স্ট্রেংথ হচ্ছে কনসেন্ট্রেটেড, এবং এই ফিচারগুলো এটা ক্ষেত্রে আছে। ব্যান্ড অফ সিগন্যালস অকুপাই ন্যারো রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি, এটা তো বুঝলাম এখান থেকে, ন্যারো রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি। আর কি আছে, পাওয়ার ডেনসিটি ইজ হাই, যেহেতু অল্প একটু রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সির মধ্যে পুরো পাওয়ারটা আছে তাই পাওয়ার ডেনসিটিটা বেশি। স্প্রেড অফ এনার্জি ইজ লো, পাওয়ার ডেনসিটি যখন বেশি তখন কিন্তু স্প্রেড অফ এনার্জি লো এন্ড কনসেন্ট্রেটেড। স্প্রেডিং হচ্ছে না, এনার্জি স্প্রেড হচ্ছে না, এনার্জিটা একটা জায়গায় কনসেন্ট্রেটেড অবস্থায় আছে। অল্প একটু রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সির মধ্যে কনসেন্ট্রেটেড আছে, পাওয়ার ডেনসিটি বেশি কিন্তু পাওয়ারের এনার্জি স্প্রেডটা কম। ওকে, এনার্জি স্প্রেডটা কম তার মানে পাওয়ারটা হচ্ছে এখানে কনসেন্ট্রেটেড। ওকে, though the features are good, the signals prone to interference. এটা ক্ষেত্রে ইন্টারফারেন্সটা বেশি। ওকে, ইন্টারফারেন্সটা এটা যদিও দেখতে মনে হচ্ছে পাওয়ারটা খুব ডেনসিটি বেশি, অল্প একটু রেঞ্জ ফ্রিকোয়েন্সি দেখতে ভালো হলেও বাট এটার ক্ষেত্রে ইন্টারফারেন্স বেশি হয়। স্প্রেড স্পেকট্রামে কি ফিচার আছে, the spread spectrum signal have the signal strength distributed, ওখানে কনসেন্ট্রেটেড ছিল, এখানে কনসেন্ট্রেটেড ছিল, আর এখানে কি হচ্ছে ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে, ফুল রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সির মধ্যে পাওয়ারটা ডিস্ট্রিবিউট হয়ে গেছে। তার মানে এনার্জিটা ডিস্ট্রিবিউটেড, মূলত এনার্জিটা ওয়াইড স্প্রেড হয়ে গেছে। আচ্ছা, ব্যান্ড অফ সিগন্যালস অকুপাইস আ ওয়াইড রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি, তারা অকুপাই করে পাওয়ার ডেনসিটি তো, যেহেতু ওয়াইড রেঞ্জের মধ্যে আছে পাওয়ার ডেনসিটিটা লো হয়ে গেছে, ঠিক আছে? এখানে কিন্তু পাওয়ার ডেনসিটি হাই, পাওয়ার ডেনসিটিটা হাই, এখানে পাওয়ার দেখো অনেক লো, পাওয়ারটা যেহেতু স্প্রেড হয়ে গেছে, এখানে এনার্জিটা স্প্রেড, সো পাওয়ারের ডেনসিটিটা লো হয়ে গেছে, আর এনার্জি ওয়াইড স্প্রেড। ওকে, এই হচ্ছে মোটামুটি তোমার দুইটা সিস্টেমের ফিচার। এগুলো জাস্ট ফর ডেফিনেশন, আমরা দেখলাম একটু ফিচার গুলা কি, যাতে আমাদের বুঝতে সুবিধা হয় যে কেন আমরা স্প্রেড স্পেকট্রাম ইউজ করব। With these features, the spread spectrum signals are highly resistant to interference. Highly resistant থাকে স্প্রেড স্পেকট্রাম গুলো ইন্টারফারেন্সের ক্ষেত্রে, ইন্টারফারেন্স এবং জ্যামিং এর ক্ষেত্রে তোমার স্প্রেড স্পেকট্রাম গুলো হাইলি রেজিস্ট্যান্স। ইভেন ব্যান্ডউইথ হাই থাকলে, আমরা বলেছিলাম না ওয়াইড ব্যান্ড যেগুলো বা ফ্রিকোয়েন্সি মডুলেশন কেন ইউজ করি, এগুলা যেমন সুবিধা অ্যাডভান্টেজ গুলো আমরা কি দেখেছিলাম, দে আর মোর ইমিউন টু নয়েজ, নয়েজ ইমিউনিটি বেশি, তাই না? তাহলে এটার ক্ষেত্রে কিন্তু যখনই আমার স্প্রেড স্পেকট্রাম হচ্ছে তখন কিন্তু ইন্টারফারেন্সের ক্ষেত্রে সে বেশি ইমিউনিটি দেখায়, মোর রেজিস্ট্যান্স। আচ্ছা, সিন্স মাল্টিপল ইউজার্স ক্যান শেয়ার দ্য সেম স্পেকট্রাম, তার মানে মাল্টিপল ইউজার কিন্তু এই স্প্রেড স্পেকট্রামটা ইউজ করতে পারছে উইদাউট ইন্টারফেয়ারিং ইচ আদার।
This can be called multiple access technique. যেহেতু সেম এই পুরা ব্যান্ড অফ ফ্রিকোয়েন্সিটা মাল্টিপল ইউজাররা ইউজ করতে পারে, এইজন্য এটাকে বলে মাল্টিপল অ্যাক্সেস। যদি পুরাটা বলো তাহলে মাল্টিপল অ্যাক্সেস স্প্রেড স্পেকট্রাম টেকনিক বলে। ঠিক আছে, তাহলে মেইন অ্যাডভান্টেজ কি দাঁড়াচ্ছে আমার, এটা ইন্টারফারেন্সের ক্ষেত্রে মোর ইমিউন। ওকে, মোর ইমিউন। The signals modulated with these techniques are hard to interfere. হ্যাঁ, স্প্রেড স্পেকট্রাম টেকনিক দিয়ে যে মডুলেশনটা হয়, সিগন্যালস গুলো মডুলেটেড হয়ে যখন স্প্রেড স্পেকট্রাম টেকনিক ইউজ করে তখন সেগুলা hard to interfere and cannot be jammed. An intruder with no official access is never allowed to crack them. মানে ক্র্যাক করা ডিফিকাল্ট, ইন্ট্রুডাররা সহজে ক্র্যাক করতে পারে না। ইন্টারফারেন্স নাই। তারপরে আরো কি পেলাম, যে ইন্ট্রুডাররা সহজে অ্যাক্সেস করতে পারে না, যেহেতু ওয়াইড স্পেকট্রাম। এটা কি করতে পারে, আমি অনেকগুলা ফ্রিকোয়েন্সিতে আলাদা আলাদা করে ভাগ করে দিতে পারবো, রাইট? তাহলে কি আমি যদি আইডেন্টিটি ডিফারেন্ট করে দেই বা অনেকগুলা ফ্রিকোয়েন্সি আলাদা আলাদা ভাবে অ্যালোকেট করি, তাহলে কিন্তু ইন্ট্রুডারের পক্ষে ট্র্যাক করাটা একটু ডিফিকাল্ট, যে আমি আসলে কোন ফ্রিকোয়েন্সিতে কমিউনিকেট করছি এই মুহূর্তে। যখন আমি সবসময় ফ্রিকোয়েন্সিটা চেঞ্জিং অবস্থায় আছে, আমার ফ্রিকোয়েন্সি আমি একবার F1 ইউজ করছি, একবার F2, আমাকে আবার নতুন ফ্রিকোয়েন্সি দেওয়া হলো, এইভাবে যদি আমি চেঞ্জ করতে থাকি তাহলে ইন্ট্রুডাররা সহজে ট্র্যাক করতে পারে না যে হুইচ ফ্রিকোয়েন্সি ইজ বিং ইউজড, যে কোন ফ্রিকোয়েন্সিতে আলটিমেটলি ইউজাররা কমিউনিকেট করছে। তাহলে দ্যাট ইজ মোর সিকিউর। ঠিক আছে, এটা মোর সিকিউর। তাহলে দুইটা পেলাম, ইন্টারফারেন্স কম, জ্যামিং কম। ইন্টারফারেন্স বা জ্যামিং একই, মানে অর্থ অনেকটা জিনিসটা একই। ঠিক আছে, আর ইয়ে কি আরেকটা হচ্ছে মোর সিকিউর, সিস্টেমটা অনেক বেশি সিকিউর। মিলিটারি পারপাসে এটা ইউজ হয়। ঠিক আছে, মিলিটারি পারপাসে ইউজ হয়, কারণ মিলিটারি পারপাসে বেশি সিকিউর দরকার সিস্টেমটা। This spread spectrum signals transmit at low power density, wide spread। এবার দেখলাম ফিচারের মধ্যে দেখলাম পাওয়ার ডেনসিটি লো, এনার্জি ওয়াইড স্প্রেড, এই আর কি। তো এই হচ্ছে তোমার এখানে যেটা আছে অ্যাডভান্টেজ গুলা দেওয়া আছে। আচ্ছা, সুডো নয়েজ সিকোয়েন্স, এটা একটা টার্মের সাথে আমরা একটু পরিচিত হব, কারণ এটা ওয়াইড স্পেকট্রাম টেকনিকে স্প্রেড স্পেকট্রাম টেকনিক্সে ইউজ হয়। ঠিক আছে, তোমাদের কতক্ষণ আছে আর? 8 মিনিট আছে। আচ্ছা, আমি তোমাদের ইয়েটা দিয়ে দিই একটু, অ্যাটেন্ডেন্সের লিংকটা। অ্যাটেন্ডেন্সটা রেসপন্স করে দাও, দেখি ওপেন আছে নাকি। হ্যাঁ, আর সুডো নয়েজ সিকোয়েন্স কি, একটা কোড। সুডো নয়েজ সিকোয়েন্স হচ্ছে সিম্পলি একটা কোড সিকোয়েন্স। ঠিক আছে, তার মানে 1010 কম্বিনেশন, 1010 যে হতে হবে, 1100010001। ঠিক আছে, এরকম একটা কম্বিনেশন অফ কোডস। ঠিক আছে, বাইনারি কম্বিনেশনের একটা কোড। তো এটা হচ্ছে একটা কোডেড সিকোয়েন্স, সিম্পলি একটা কোডেড সিকোয়েন্স, যেটা আমাদের স্প্রেড স্পেকট্রাম টেকনিকে ইউজ হয়। কিভাবে ইউজ হয় আমরা যখন টেকনিক্স গুলো পড়বো একটু ডিটেইল জানতে পারবো। ঠিক আছে, তো coded sequence of 1 and 0 with certain auto correlation property. অটো কোরিলেশন মানে কি, কম্বিনেশন গুলো ডিজাইন করা থাকে। ধরো আমি যে কোনো একটা বাইনারি কোড তো ডিজাইন করতে পারি, আমি দুইটা যদি বাইনারি কোড ইউজ করি তাহলে আমি ওটাকে 4টা কম্বিনেশন করতে পারবো, তাই না? অটো কোরিলেশন করতে পারবো। তো কোরিলেশন মানে কি, একটার সাথে আরেকটা ডিফারেন্স গ্যাপ কম। ঠিক আছে, কারণ আমি তো কোড যত বাইনারি, আমি যতগুলা বাইনারি ডিজিট ইউজ করব তত আমি অনেকগুলা সংখ্যা এরকম কোরিলেটেড প্রপার্টিজ সহ ডিজাইন করতে পারবো। তো এরকম অনেকগুলা কোড ডিজাইন করা সম্ভব 1-0 কম্বিনেশন দিয়ে। এটাকে বলে সুডো কোড নয়েজ কোডিং সিকোয়েন্স। এটা যেটা ইউজ করা হয় তোমার স্প্রেড স্পেকট্রাম টেকনিকে, যেটা বললাম। It is a maximum length sequence which is type of cyclic code. এগুলা ম্যাক্সিমাম লেন্থ মানে তোমার এটা ডিপেন্ড করছে যে তোমার কোড কতগুলো আমি ইউজ করব, কতগুলো বাইনারি ডিজিটস। ধরো 3 বাইনারি ডিজিটস হতে পারে বা 4-5। ঠিক আছে, তার উপর ডিপেন্ড করছে ম্যাক্সিমাম লেন্থটা কতটুকু হবে। এবং সাইক্লিক কোড বলতে বোঝায় ধরো একটা কোড শেষ হয়ে যাওয়ার পরে ওই 0 কোডটা আবার ব্যাক করে আসবে। ধরো 000, ধরো 000111011, তারপরে আবার ব্যাক করবে কি
0 0। এবার এটাকে বলে সাইক্লিক কোড। মানে আমি যদি কোনো কোড ইউজ করি সেটা যদি আবার ব্যাক করে আবার 0 পয়েন্টে চলে আসে তাহলে সেটাকে আমি বলছি সাইক্লিক কোড। তার মানে সেই কোডটা আবার রিসাইক্লিং এর মতো করে আবার ইউজ করা যায়, ঠিক আছে? সেম কোডস গুলো আবার ইউজ করা যায়। তো এই হচ্ছে তোমার সুডো নয়েজ সিকোয়েন্স বলতে যা বোঝায় যে কম্বিনেশন অফ 1 এন্ড 0 দিয়ে কিছু কোড সিকোয়েন্স যেগুলো আমার স্প্রেড স্পেকট্রাম টেকনিকে ইউজ হয়, এবং এটা প্রপার্টিজ হচ্ছে ম্যাক্সিমাম লেংথ সিকোয়েন্স এবং সাইক্লিক কোড টাইপ। আচ্ছা, কিভাবে ইউজ হয় এগুলো আমরা যখন স্প্রেড স্পেকট্রাম গুলো দেখবো টেকনিক্স গুলাতে ইউজ হবে। আচ্ছা, স্প্রেড স্পেকট্রাম টেকনিক কি? এটা মূলত তোমার আমার ওই স্প্রেড স্পেকট্রামে অ্যাক্সেস নেওয়ার জন্য যে সিস্টেমটা সেটাকে বলছি স্প্রেড স্পেকট্রাম টেকনিক। আমরা প্রথমে তো সিঙ্গেল ইউজার দিয়ে দেখবো। ধরো এটা একটা ইউজার, ওকে, এটা একটা ইউজার, তার ব্যান্ডউইথটা হচ্ছে এইটুকু। এখন এই স্প্রেড স্পেকট্রাম টেকনিক কি করে? একটা স্প্রেডিং কোড ইউজ করে, ঠিক আছে? একটা কোড ইউজ করে, সেই কোডটার সাথে এটাকে মাল্টিপ্লাই করে দেয়, ঠিক আছে? এটাকে মাল্টিপ্লাই করে এবং মাল্টিপ্লাই করার পরে যেটা পায় যে এই ধরনের একটা স্প্রেডেড ব্যান্ডউইথ সে পায়, ঠিক আছে? তো এখানে দেখো সিস্টেমটা এখানে বলে আছে, স্টেপস গুলা বলা আছে। সিগন্যাল দ্যাট অকুপাইজ ব্যান্ডউইথ অফ বি ইজ স্প্রেড আউট টু অকুপাই আ ব্যান্ডউইথ অফ এত। এটাকে স্প্রেডেড করা হয় এই কোডের সাথে মাল্টিপ্লাই করে, যেটা তোমার বি ব্যান্ডউইথ, যেটা একটা ইউজারের ব্যান্ডউইথ ছিল বি, সেটাকে স্প্রেড করে বিএসএস এ কনভার্ট করা হয়, স্প্রেড স্পেকট্রামে কনভার্ট করা হয়। এটার জন্য ডিফারেন্ট টেকনিক্স আছে যেগুলো আমরা দেখবো, আমরা এখন আসি নাই, ঠিক আছে? টাইপস আছে, এগুলো আমরা দেখবো। তো নরমালি যে বেসিক তা হচ্ছে ইউজারের কোডটাকে, ইউজারের ব্যান্ডউইথটাকে স্প্রেড করে ফেলা হয়, ঠিক আছে? একজন ইউজার যেখানে এইটুকু ব্যান্ডউইথ অ্যাক্সেস ছিল তার, সেটাকে এমন ভাবে স্প্রেডিং কোডের সাথে মাল্টিপ্লাই করা হয় ডিফারেন্ট টেকনিক্সে যে তার ব্যান্ডউইথটা স্প্রেড হয়ে যায়, ঠিক আছে? all signals are spread to occupy the same bandwidth. প্রত্যেকটা ইউজার তখন কি করতে পারে? এই সেম ব্যান্ডউইথটা শেয়ার করতে পারে। signals are spread with different ports so that এই যে spread with different ports, এইটাকে বলছে, এই কোডটাকে বলছে, ঠিক আছে? they are spread with different ports, different port use করা হয় so that they can be separated at the receivers. আচ্ছা, signals are spread with different ports so that they can be separated at the receiver. এই কোডটাও আমি ডিফারেন্ট ইউজারের জন্য যখন ডিফারেন্ট ইউজ করব, এই কোডের মাধ্যমে আমি আবার রিসিভার এন্ডে ওকে সেপারেট করে চিনতে পারবো, ঠিক আছে? ধরো এই যে এই হচ্ছে ইউজার 1, ধরো তার একটা স্প্রেডিং কোড দিলাম আমি, ধরো 0010101, ঠিক আছে? এরকম একটা কোড দিয়ে সেটাকে মাল্টিপ্লাই করে তার কোডটা, তার ব্যান্ডউইথটাকে আমি স্প্রেড করলাম, ঠিক আছে? স্প্রেড করার পরে আবার রিসিভার এন্ডে আমি ওকে ডিটেক্ট করার জন্য কি করব? এই স্প্রেডিং কোডটা আবার ইউজ করব। মানে এই কোডটা হচ্ছে ইউনিফর্ম, মানে এক একজন ইউজারের জন্য ইউনিক একটা কোড ইউজ করা হয়। ইউনিফর্ম না, সরি, ইউনিক কোড ইউজ করা হয়, এক একজন ইউজারের জন্য আলাদা আলাদা সেপারেট কোড ইউজ করা হয়। আচ্ছা, signals are spread with different codes so that they can be separated at the receiver. Signals can be spread in a frequency domain or in time domain ও spread হতে পারে, ঠিক আছে? স্প্রেড দুইটা ডোমেইনেই হতে পারে, ফ্রিকোয়েন্সি অথবা টাইম। তার মানে তার টাইম কে হয় সে স্প্রেড করবে আর নয়তো তার ফ্রিকোয়েন্সি কে স্প্রেড করবে। তার মানে যদি আমি টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস ইউজ করি, আমি টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেসে তোমার টাইমটাকে স্প্রেড করে দিব, ফ্রিকোয়েন্সি ডিভিশন ইউজ করলে ফ্রিকোয়েন্সিকে স্প্রেড করে দিব, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখি এখন যে কি কি টেকনিক্স আছে। এখানে আমরা দুইটা টেকনিক্স এর সাথে মূলত বেশি পরিচিত হব, এই দুইটা টেকনিক্স বেসিক টেকনিক্স। আর সিডিএম এটা হচ্ছে মাল্টিপল অ্যাক্সেস। হ্যাঁ, এই দুটো আমরা সিঙ্গেল ইউজার দিয়ে ফার্স্টে আমরা পরিচিত হব, দেন আমরা মাল্টিপল অ্যাক্সেস টেকনিকটা দেখব, ঠিক আছে? টাইম আরো আছে নাকি? নাই, শেষ? শেষ ম্যাম। ঠিক আছে, তাহলে এটা আমরা স্টার্ট করি নেক্সট ইয়েতে ক্লাসে, ঠিক আছে? আমরা এটা ডিটেল করব নেক্সট ক্লাসে। তো এই পর্যন্ত কারো কোয়েরি থাকলে 1 মিনিটের মধ্যে বলতে পারো। আমাদেরকে পিডিএফ দিয়ে দিব বাবা, দিব। তোমরা লেকচার পাওয়ার জন্য অস্থির, অথচ ক্লাসে তো অ্যাটেন্ডেন্স কম কেন?
আমি দিয়ে দিব, অসুবিধা নাই, সমস্যা নাই। আমি তোমাদের আগে পিসিএম পর্যন্ত দেওয়া হয়েছে, ডিজিটাল মডুলেশনটা আগে দিব, দেন এই টপিকটা, এটা তো নতুন টপিক, আজকে শুরু করলাম। ডিজিটাল মডুলেশনটা আপলোড দিয়ে দিব ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে সমস্যা, কালকে একটু ব্যস্ত ছিলাম, আমার অপারেশন ছিল তো একটু, ওইটা নিয়ে একটু দৌড়াদৌড়ি গেছে আর কি।